আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 2 এক্সপ্লেইন করব। তোমরা যারা আগের এপিসোড দেখোনি তারা আই বাটনে থাকা প্লেলিস্টের লিংক থেকে দেখে আসতে পারো। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ইজিউ যখন চলে যাচ্ছিল তখনই সৈনিকেরা তার পিছু করে তাকে মেরে ফেলার জন্য। তখন সে ওখানে দৌড়াতে দৌড়াতে একটা জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলের মধ্যে একটা বাড়ি ছিল। সেই লোকেরা যখন তার পিছু করতে করতে সেই বাড়িতে যায়, আমরা দেখতে পাই এটা মিস্টার জিয়াং এর বাড়ি। সেই লোকগুলো বলে এখানে কোনো মেয়ে এসেছে। তখন সে বলে আমার বাড়িতে কেন কোনো মেয়ে আসবে, এই জঙ্গলের মধ্যে কোনো মেয়ে আসে নাকি। সেই সৈনিকেরা তার বাড়ি তল্লাশি করতে চাইলে মিস্টার জিয়াং নিজের পরিচয় দেয়। এটা শুনে তো সেই সৈনিকেরা ভয় পেয়ে যায়, এমনকি সে বাঁশের পাতা দিয়ে সূক্ষ্মভাবে তাদেরকে আঘাত করে। এখন তারা ভয় পেয়ে সেখানে থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই সত্যি মিস্টার জিয়াং এর বাড়িতেই ইজিউ এসেছিল। সে ওখানে দৌড়ে এসেছিল এবং জ্ঞান হারিয়ে ফেলেছিল। মাস্টার জিয়াং তাকে দেখে চিনে ফেলেছিল যে এই মেয়েটি তাকে সেই মূল্যবান রক্ত দিয়েছিল, এই জন্য সে তাকে তার বাড়িতে নিয়ে এসে রাখে। ইজিউ এর যখন জ্ঞান ফিরে আসে তখন মাস্টার জিয়াংকে দেখে সে নিজেও চিনে ফেলে। মাস্টার জিয়াং এর কাছে একটা খবর আসে, সেখানে লেখা ছিল দাওয়েই রাজ্যের রাজকুমার নিংকে মেরে তার কনসোর্ট পালিয়েছে, এজন্য পুরো রাজ্যে তাকে খুঁজে বেড়ানো হচ্ছে। মাস্টার জিয়াং তাকে দেখে সন্দেহ করে আর একটু একটু বুঝতে পারে হয়তো সেই মেয়েটাই হলো ইজিউ। কিন্তু ইজিউ এটা স্বীকার করে না। সে বলে আমি তো আমার প্রেমিকের সঙ্গে পালিয়েছিলাম, কিন্তু তার লোকেরা আমাকে পাকড়াও করার জন্য ধাওয়া করছিল জন্য আমি পালিয়েছি। এটা বলে সে তাকে অনেক ইমোশনাল করে দেয়। তখন মিস্টার জিয়াং তাকে সেখানে থেকে চলে যেতে বলে। সে যখন বাহিরে আসে তখন দেখতে পায় আশেপাশে এখনো সৈনিকেরা তাকে খুঁজে বেড়াচ্ছে। তখন ভয়ে সে আবার মাস্টার জিয়াং এর কাছে চলে যায়। সে মাস্টার জিয়াংকে রিকোয়েস্ট করে বলে আপনি কিছু মনে না করলে আমি কি এখানে 2-3 দিনের জন্য থাকতে পারি? আপনি চাইলে এই 2-3 দিন আমি আপনাকে রান্না করে খাওয়াবো, আমি আপনার ঘরের সমস্ত কাজ করে দেব। মাস্টার জিয়াং তার কথা ফেলতে পারে না, কারণ তিনি তার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলেন। এটা দেখে মাস্টারের সহকারী তাকে বলে বাহিরের একটা মেয়েকে এভাবে রাখা কি ঠিক হচ্ছে? আপনি এত বড় রিস্ক কেন নিচ্ছেন? তখন তিনি তাকে চুপ করিয়ে দেয় আর বলে তাকে ওই বিয়ের পোশাকে খুবই বাজে লাগছে দেখতে, দ্রুত তার জন্য একটা অন্য পোশাকের ব্যবস্থা করো। এদিকে রাজকুমার নিং কোমায় চলে গিয়েছিল। এটা দেখে রাজকুমার চি অনেক রেগে যায়। সে এখন ইজিউ এর বান্ধবী ইউনঝির কাছে যায়, তার গলা টিপে ধরে আর তাকে বলে তোমার বান্ধবী কোথায় গিয়েছে আমাকে বলো, আমি জানি তুমি জানো সে কোথায়, দ্রুত আমাকে বলো সে কোথায়। তখন সে বলে আমি কিছু জানি না। তখন উসুহাং এসে তাকে শান্ত করে আর বলে আপনি শান্ত হন, ডাক্তার বলেছে কিছুদিন অপেক্ষা করতে হবে, তাহলে হয়তো রাজকুমারের শরীর একটু ভালো হতে পারে। সে তখন ওই দাসীকে বলে তোমার কারণে আমার ভাইয়ের আজকে এই অবস্থা, তোমার বান্ধবীকে আমার ভাই এত ভালো করে দেখলো, তাকে প্রোটেক্ট করলো, তার এই প্রতিদান দিল সে, তাকে খুঁজে পেলে আমি তাকে ছাড়বো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে পরদিন সকালে মাস্টার জিয়াং এর জন্য ইজিউ সুন্দর একটা পাই তৈরি করে নিয়ে আসে। মাস্টার তখন তাকে ব্লু ড্রেসে দেখে বলে এবার দেখতে সুন্দর লাগছে। এখন তিনি সেই পাইটা ভাঙে আর সেখানে কোনো কিছু না দেখে বলে আমি তোমাকে বলেছিলাম ফ্লাওয়ার পাই তৈরি করতে, আর তুমি শুধু পাই তৈরি করেছো। তখন সে পাশে থাকা ফ্লাওয়ার থেকে ফুল ভেঙে তাকে বলে এই যে ফুল আর এই যে পাই, দুইটা একসঙ্গে খান তাহলে ফ্লাওয়ার পাই হয়ে গেল। এটা শুনে তো মাস্টারের রাগ হচ্ছিল, কিন্তু সে তাকে কিছু বলতেও পারছিল না, তার উপরে রাগও দেখাতে পারছিল না। তখনই সেখানে বাঁশের টিউবের মাধ্যমে একটা চিঠি আসে, যেটা তার লোক গিয়ে সংগ্রহ করে। এটা দেখে ইজিউ জিজ্ঞাসা করে মাস্টার ওইটাতে কি আসে? তখন মাস্টার বলে ওটার ভেতরে শহর থেকে আমার কাছে খবরগুলো আসে। অন্যদিকে প্রিন্স নিংকে দেখি, তার একটু একটু জ্ঞান এসেছিল আর আগের স্মৃতিগুলো মনে পড়ছিল। সেই দিন সে অনেক আহত ছিল আর জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। তখনই তাকে ইজিউ প্রচন্ড আহত অবস্থায় রাস্তায় দেখতে পায়। সে তাকে সঙ্গে করে নিয়ে নিজেদের ক্ল্যানে চলে আসে। গ্রামের লোকেরা এটা দেখে তাকে সাবধান করে বলছিল যাকে তাকে এখানে না নিয়ে আসতে। তখন সে বলে আমি শুধু তার চিকিৎসা করে তাকে আবার বাড়িতে পাঠিয়ে দেবো, আপনারা চিন্তা করবেন না। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদেরকে একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যারা অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড OREXPL1 ব্যবহার করুন। এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর ক্যাশ প্রাইজ জিতে নাও। তো চলো আবারও মূল কাহিনীতে। প্রথমে তারা গ্রামের রুলস ভঙ্গ করে ছেলেটিকে সঙ্গে নিয়ে গ্রামে প্রবেশ করতে দিতে চাইছিল না,
কিন্তু ইজিউ এর রিকোয়েস্টে তারা রাজি হয়ে যায়। সেই দিন রাতে ইজিউ জড়িবুটির সাহায্যে সেই ছেলেটির চিকিৎসা করে। প্রচন্ড ব্যথায় নিং জেগে ওঠে। তখন সে ওই মেয়ের পরিচয় জানতে পারে। এখানে আমরা জানতে পারি ইজিউ এর আসল নাম হলো ইউন ইয়াও। সে তাকে এই ঔষধটা লাগিয়ে শুয়ে থাকতে বলে। রাজকুমার তখন রেস্ট করছিল। কিছুক্ষণ পরে যখন সে খাবার নিয়ে আসে তখন দেখতে পায় রাজকুমারের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। তার সেই ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়েছে আর সে জ্ঞান হারিয়েছে। এখন সে কি করবে বুঝতে পারছিল না। তাকে বাঁচানোর জন্য নিজের হাত কেটে তাকে রক্ত পান করায়। এটা পান করার ফলে পরদিন সকালেই রাজকুমার সুস্থ হয়ে যায়। সে বাহিরে এসে দেখতে পায় হাস্যোজ্জ্বল সেই গ্রাম। আজকে তাদের সাংশি ফেস্টিভ্যাল ছিল, মানে একটা মেলা ছিল তাদের গ্রামে। এই মেলা তাকে তার সঙ্গে উদযাপন করতে বলছিল। সে মেলায় ঘুরতে যাওয়ার জন্য সে তাকে পোশাক চেঞ্জ করতে বলে। রাজকুমার যখন পোশাক চেঞ্জ করে আসে তখন তো তাকে দেখে ইউন ইয়াও অনেক খুশি হয়ে যায়। তাকে অনেক ভালো লাগে। এখন সে রাজকুমারকে বলতে শুরু করে তাদের সেই মেলায় কি কি আছে, কত সুন্দর জিনিসগুলো আছে। তার এই কথার ভঙ্গিতে রাজকুমার অনেক ইমপ্রেস হয়ে যায়। সেও তাকে পছন্দ করে ফেলে। তারা দুজন একসঙ্গে অনেক খুশি ছিল। সেদিন সারা দিন তারা মেলায় ঘুরে বেড়ায় এবং আনন্দ করে। রাতে ইউন ইয়াও নাচ করে। তাকে নাচতে দেখে তর্নিং এর অনেক ভালো লাগছিল। সে ওখানে বসেছিল ছেলেদের সঙ্গে। সেখানে থেকে একটা লোক তাকে বলে, তুমি অনেক লাকি যে আমাদের ক্ল্যানের মেয়ে নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। আসলে এটা আমাদের ক্ল্যানের একটা সিক্রেট। অনেকে বলে আমাদের ক্ল্যানের কোনো মেয়ে যদি বাহিরের কাউকে রক্ত দিয়ে বাঁচায় তাহলে এটা নাকি আমাদের ক্ল্যানের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে, কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না। এসব কিছু জানার পরে সে শুধুমাত্র ইউন ইয়াওকেই দেখে যাচ্ছিল। তার হাসি মাখা মুখ, তার আনন্দ, তার ফুলের মতো নিষ্পাপ চেহারা, এসব কিছু নিয়েই তাদের রাত কেটে যায়। সেদিন রাতে বসে ইউন ইয়াও তাকে একটা উইশ করার কয়েন দেয় আর বলে, এটা দিয়ে তুমি উইশ চাও। তখন সে একটা উইশ চায়। সে জিজ্ঞাসা করে, তুমি কি চাইলে? নিং বলে, আমি চেয়েছি আমি যেন সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারি। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর লজ্জা পেতে পেতে আস্তে করে তার কাঁধে মাথা রাখে। এখন 2 দিন পরের সিন দেখানো হয়। রাজকুমার তার ক্ল্যানে ফিরে যাচ্ছিল, এজন্য ইউন ইয়াও তাকে বিদায় দিতে আসে। ইউন ইয়াও এর মন অনেক খারাপ ছিল। তারা দুজনই একে অন্যের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। রাজকুমার তাকে বলে, আমি আমার রাজ্যে ফিরে গিয়ে বাবাকে তোমার কথা বলবো। তিনি আমাদের বিয়েতে রাজি হলেই আমি এসে তোমাকে নিয়ে যাব এবং তোমাকে বিয়ে করব। এটা বলে যখন সে মন খারাপ করে চলে যাচ্ছিল তখন ইউন ইয়াও বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে সে দৌড়ে যায় আর তাকে কিস করে। এইসব কিছু মনে পড়ার পরেই তার জ্ঞান ফিরে আসে। তাকে জ্ঞান ফিরে আসতে দেখে তার সার্ভেন্ট এবং তার ভাই অনেক খুশি হয়ে যায়। সে সবার প্রথমে তার ভাইকে জিজ্ঞাসা করে যে ইউন ইয়াও কোথায়। তার ভাই বলে, আপনি এখনো ওই মেডিকেল দাসীর ব্যাপারেই ভাবছেন যে কিনা আপনাকে মারার চেষ্টা করেছিল? তখন নিং রেগে বলে, সে কোনো দাসী নয়, সে হলো আমার ওয়াইফ। তখনই সেখানে একজন লোক একটা চিঠি দিয়ে যায়। এটা দেখে উসুহাং রাজকুমারকে জানায় সে কোথায় আছে আমরা জানতে পেরেছি। এখন তারা সেখানে বেরিয়ে পড়ে। এদিকে মাস্টার জিয়াং এসে দেখতে পায় ইউন ইয়াও তার সেই চিঠিগুলো চেক করছে। এজন্য তিনি তাকে বাধা দিয়ে বলেন, এটা তো ঠিক না, তুমি কেন আমার অনুমতি ছাড়া এটা করছো? তখন সে মাস্টারের কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে অনেকগুলো চিঠি আসছিল তো এজন্য আমি ভাবলাম কি আছে একটু চেক করে দেখি। মাস্টার তাকে বলে, তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে, চলো। সে বাহিরে গিয়ে দেখতে পায় প্রিন্স নিং। তাকে দেখে তো সে অনেক অবাক হয়ে যায় আর বলে, আপনি এখনো বেঁচে আছেন? তখন প্রিন্স নিং তাকে বলে, চলো আমার সঙ্গে ফিরে চলো। সে বলে, আমি কেন যাব? তখন প্রিন্স বলে, আমি জানি তুমি আমাকে মারতে চাও, আমার উপরে তোমার অনেক রাগ, কিন্তু আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই। আমার সঙ্গে প্রাসাদে ফিরে চলো। সেখানে যাওয়ার পরে তুমি যদি আবার আমাকে মারতে চাও মেরো, কিন্তু আমার সঙ্গে চলো। তখন সে রাজকুমারের হাত ধরে না, কিন্তু তার সঙ্গে চলে যায়। যাওয়ার পথে হঠাৎ করে তার ঘোড়া পাগলা হয়ে যায়। ইউন ইয়াও এর ঘোড়া তাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। রাজকুমার তাকে বাঁচাতে গিয়ে দুজনই একসঙ্গে সেখানে থাকা খাদে পড়ে যায়, কিন্তু ইউন ইয়াও হারিয়ে যায়। এজন্য সে একটা মশাল হাতে সারা রাত তাকে খুঁজে বেড়াচ্ছিল আর তার নাম ধরে ডাকছিল। তখনই সে ইউন ইয়াওকে খুঁজে পায়। তাকে পেয়ে তো সে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি ঠিক আছো ইউন ইয়াও? তার মুখে তার এই নাম শুনে ইউন ইয়াও বলে, আপনার সবকিছু মনে পড়ে গিয়েছে? সে বলে, আমার শুধু মনে পড়েছে আমাদের বিষয়টি, কিভাবে তুমি আমাকে বাঁচিয়েছিলে তোমার রক্তের মাধ্যমে। আমরা দুইজন একসঙ্গে সুন্দর পোশাক পরে সেই দিন মেলা উদযাপন করেছিলাম, আর তোমাকে বিদায় দেওয়ার দিনে আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব। এই সব কিছু এটা শুনে তো সে অনেক রেগে যায় আর বলে, এই সব কিছু আর আমার সামনে বলবেন না, এগুলো মনে করে কোনো লাভ নেই। তুমি শুধু আমাকে এইটুকু
বলো যে সেই দিনের পরে তুমি কেন আমার ক্ল্যানটা ধ্বংস করে দিলে, কেন আমার ক্ল্যানের প্রত্যেকটা মানুষকে মেরে ফেললে। এই 5 বছর আমি কখনো শান্তিতে ঘুমাতে পারিনি। তুমি কেন এমনটা করলে আমাকে বলো। এইসব কিছু বলছিল আর সে পাগলের মতো কান্না করছিল, চিৎকার করছিল। সে শুধু তাকে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল আমি জানি না, আমি এমনটা করিনি, আর আমার এসব কিছু মনেও নেই। তখনই সেখানে সৈনিকেরা খুঁজতে খুঁজতে তাদের দুজনকে খুঁজে পায়। রাজকুমার এখন তাকে বলে আমি তোমাকে কিছু দেখাতে চাই, আমার সঙ্গে চলো। রাজা তাকে সেখানে থেকে একটা রুমে নিয়ে যায়। সেই রুমে অসংখ্য কাগজ ছিল, যেখানে রাজকুমার এই 5 বছরে কি কি ঘটেছে সবকিছু সে লিখেছে। তার একটাই কারণ, 5 বছর আগে সে তার স্মৃতি হারিয়েছিল, এজন্য সেই সবকিছু রেকর্ড রাখার জন্য সে সবকিছুই লিখে রাখতো। সে ইউনিয়াওকে বলে আজ থেকে এই রুম তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি এখানে থাকা সবকিছু পড়ো। আজ থেকে আমিও তোমাকে সাহায্য করব সেই সবকিছু প্রমাণ জোগাড় করতে। কে আসলে তোমাদের ক্ল্যান ধ্বংস করেছিল সেই সব খোঁজ আমি তোমাকে নিয়ে দেব, আমিও তোমাকে সাহায্য করব। আর তুমিও চেষ্টা করো অপরাধীকে খুঁজে বের করার, আমি তোমাকে স্বাধীনতা দিলাম। এটা শুনে সে একটু শান্ত হয়। সেদিন রাতে যখন তার বান্ধবী তার চুল আঁচড়ে দিচ্ছিল, তখন সেখানে একটা কাঠের চিরুনি দেখে সে তাকে জিজ্ঞাসা করে এটা কোথায় থেকে এলো। তার বান্ধবী বলে ল্যাটিন ফেস্টিভ্যালে গিয়ে রাজা আপনার জন্য বেশ কিছু গিফট নিয়ে এসেছে, এটা তার মধ্যে একটি। এটা দেখে সে একটু অবাক হয় আর ভাবতে থাকে রাজকুমারকে কি তার বিশ্বাস করা উচিত। পরদিন সকালে ঘুম থেকে উঠে যখন সে বের হয়, উসুহাং রাজকুমারের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, কারণ রাজকুমার সারা রাত জেগে পড়াশোনা করছে, তার মুন ক্ল্যানকে ধ্বংস করা অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে। এটা শুনে সে ওই খাবার নিয়ে রাজকুমারের ঘরে যায়। সে রাজকুমারকে বলে এখন বলুন আপনার কি কি মনে পড়েছে। রাজকুমার প্রথমে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে একটু বলবে 5 বছর আগে সেই দিনে আসলে কি ঘটেছিল, আমি যখন সেখানে থেকে চলে এসেছিলাম তারপরে। তখন সে বলে আপনি চলে যাওয়ার বেশ কিছুদিন পরে আপনি আমাকে চিঠি পাঠিয়েছিলেন, যেখানে লেখা ছিল যে রাজা আমাদের বিয়েতে রাজি হয়েছে, আপনি 3 দিন পরে আমাকে বিয়ে করতে আসবেন। তখন রাজকুমার তাকে বলতে শুরু করে যে সে তার বাবাকে সবটা জানিয়েছিল, এমনকি সে তার রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছিল, তাদের ক্ল্যানের মানুষ অনেক ভালো। এসব কিছু জানানোর পরেও তার বাবা তাদের বিয়েতে রাজি হয়নি, কিন্তু কিছুদিন পরে হঠাৎ করেই তাদের বিয়েতে তাদের বাবা রাজি হয়ে যায়। ওই দিন সে তাকে নিতে যাওয়ার জন্য যুদ্ধের পোশাক পরেছিল এবং সৈনিক বাহিনী নিয়ে বের হয়েছিল, কিন্তু রাস্তায় কিছু সৈনিক তাদের উপর হামলা করে দেয়। তারপর থেকে তার আর কোনো কিছুই মনে নেই। এবার ইউনিয়া বলে সেই দিন সে তাকে যুদ্ধের পোশাকেই দেখেছিল, যেই পোশাকে সে তাদের পুরো ক্ল্যান ধ্বংস করে দিচ্ছে। সেই দিন যদি সেটা তুমি না হও তাহলে কে ছিল? তখন রাজকুমার বলে আমি তো এটাই খুঁজে বের করার চেষ্টা করছি, আমি এই সত্যিটা খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করবে? তখন ইউনিয়া বলে আমি মরে যাব তবুও আপনাকে বিশ্বাস করব না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। প্রিন্স জানতে পারে তার ভাই তার উপরে রাগ করে বসে আছে, সে কিছুই খাচ্ছে না। এটা শুনে প্রিন্স নিং তার ভাই চিয়ের জন্য স্যুপ নিয়ে যায় আর তাকে এটা খেতে বলে। তার ভাই মন খারাপ করেছিল, এজন্য সে তার রাগ ভাঙায় আর বলে তোমার ভাবিকে নিয়ে এসেছি, যতই হোক সে তো তোমার ভাবি, তাকে আমি কথা দিয়েছি তার ক্ল্যানের লোকদেরকে যারা মেরেছে তাদেরকে আমি খুঁজে বের করব। সে জিজ্ঞাসা করে তুমি কি জানতে পেরেছো তারা কারা? তখন সে বলে না আমি জানতে পারিনি, তবে আমার মেমোরি অনেকটাই ফিরে এসেছে, আমি চেষ্টা করছি তাকে খুঁজে বের করার। তখন সে বলে ঠিক আছে আমি তাকে ভাবি হিসেবে মেনে নেব, কিন্তু এরপরে যদি সে আর কখনো তোমাকে আঘাত করার চেষ্টা করে তাহলে আমি একদম তাকে ভাবি হিসেবে মানব না। তখন তার ভাই বলে ঠিক আছে এবার খেয়ে নাও। তখন সে খুশি হয় আর সেই স্যুপটা খেয়ে নেয়। অন্যদিকে চিফ ডিভাইনার আবারও তার মৃত্যুর খেলায় মেতে ওঠে। সে ভাবছিল এবার তাকে আরো জোরালো প্ল্যান করতে হবে সেই মেয়েকে মেরে ফেলার জন্য। পরদিন সকালে নিং আর ইউনিয়াও একসঙ্গে বসে বই পড়ছিল আর সেই এভিডেন্স গুলো খুঁজে বের করার চেষ্টা করছিল। এখানে তারা দুজন একে অন্যের চোখে চোখ পড়ে যায়। তখন একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। তখনই নিংকে বাহিরে থেকে ডাকা হয়, সে বাহিরে চলে আসে। উসুহাং জানায় তাদের সৈনিক জানিয়েছে তাদের রাজ্যের দক্ষিণে মুন ক্ল্যানের একটা লোককে তারা খুঁজে পেয়েছে, সেই একমাত্র ছেলে যে মুন ক্ল্যানে বেঁচে গিয়েছিল। রাজকুমার জানতে পারে সে চাও গ্রামে আছে। এবার সে তাকে বলে দেয় এই বিষয়ে যেন ইউনিয়াও কোনো কিছু জানতে না পারে। তখনই সেখানে ছোট রাজকুমার এসে বলে আমি সবকিছু শুনে ফেলেছি, সমস্যা নেই, আমি ভাবিকে কিছু বলবো না, আমি তাকে হ্যান্ডেল করছি, আপনারা যান। তারা চলে যাওয়ার পরে ছোট প্রিন্স ইউনিয়াও এর ঘরের দরজা আটকে দেয়। তখন সে জিজ্ঞাসা করে কেন সে এটা আটকাচ্ছে। তখন সে বলে শুনেছি ভাইয়ারা নাকি তোমাদের মুন ক্ল্যানের একটা ছেলেকে খুঁজে পেয়েছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু সেখানে গেলে তোমার বিপদ হতে পারে, এজন্য আমাকে বলেছে তোমাকে আটকে রাখতে। এটা শুনে তো সে পাগলামো শুরু করে, চেঁচামেচি
শুরু করে আর বলতে শুরু করে গেট খোলো। এক পর্যায়ে সে দরজা খুলে দেয় আর কারো কথা না শুনেই সেখানে যেতে থাকে। ছোট প্রিন্সও তার পিছু পিছু যায়। রাতে বেলা এদিকে প্রিন্স নিং এবং তার সাথী পৌঁছে যায়। সেই বাড়িতে অদ্ভুত কিছু দেখে তারা সেখানে থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে সেখানে ইউন ইয়াও আর ছোট প্রিন্সও পৌঁছে যায়। সেখানে থাকা ঝুলন্ত মানুষটি নেমে আসে আর বলে, তোমরা এখানে কেন এসেছো? আমাদের পুরো ক্ল্যানকে ধ্বংস করেছে, এখন কি আমাকেও মারতে চাও? চলে যাও এখানে থেকে। তখন প্রিন্স নিং তাকে বোঝানোর চেষ্টা করে আর নিজের পরিচয় দেয়। লুকিয়ে লুকিয়ে তার হাতে চাকু ধরিয়ে দেয় আর বলে, তুমি আমাকে দিয়ে ব্ল্যাকমেল করো। তখন সে ছোট রাজকুমারের কথা মতো তার গলায় চাকু ধরে আর বলতে থাকে, খবরদার আমাদের কাছে আসবে না, কিছু করলে আমি রাজকুমারকে মেরে ফেলবো আর তাকে আমি অবশ্যই মারবো, কারণ সে নিংয়ের ভাই, যে আমাদের ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছে। এই সব কথা দূর থেকে নিং শুনে ফেলে। যখন সে তাদেরকে ডাক দেয় ঠিক সেই সময় ইউন ইয়াও তার ভাইকে মেরে ফেলে। তার ভাইয়ের এই অবস্থা দেখে সে দৌড়ে আসে আর কান্না করতে শুরু করে। কিন্তু ইউন ইয়াও ভাবছিল এটা কিভাবে হয়ে গেল, সে তো তার গলায় ছুরি চালায়নি। প্রিন্স চি এখন তার ভাইকে বলে, ইউন ইয়াও এর কোনো দোষ নেই, তাকে কিছু বলো না। এটা বলেই সে জ্ঞান হারায়। তখন সে তার ভাইকে নিয়ে দৌড়ে সেখানে থেকে চলে যায়। একবারও ইউন ইয়াও এর দিকে তাকায় না। সে এখন শুধু এটা ভেবে পাচ্ছিল না যে এইসব কিছু কিভাবে হয়ে গেল, সে তো তাকে মারেনি। সারা রাত তার চিকিৎসা চলার পরে ডাক্তার রাজকুমারকে জানায় তাকে বাঁচানো সম্ভব না। তখন সে প্রচন্ড রেগে যায় আর বলে, তাকে বাঁচাতে না পারলে আপনার কল্লা যাবে। তখন ডাক্তার বলে তাকে অনেক রেয়ার একটা হার্ব দিয়ে বাঁচাতে হবে, সেটা অনেক দূরে মাউন্টেনে পাওয়া যায়, সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। কিন্তু রাজকুমার সেটা নিয়ে আসতে বেরিয়ে পড়ে। সে একবারও ইউন ইয়াও এর দিকে তাকায় না। এটা দেখে তার কষ্ট হচ্ছিল। সে এখন মাউন্টেনে থাকা মাস্টার জিয়াং এর কাছে চলে যায়। সে তার কাছে থাকা ফায়ার লোটাস নিয়ে আসে আর তাকে তার টোকেন দিয়ে দেয় আর বলে, আপনার যখনই সাহায্যের প্রয়োজন হবে আমাকে ডাকবেন, আপনার যে কোনো সাহায্য করতে আমি প্রস্তুত থাকবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। রাতে ইউন ইয়াও প্রিন্স চিয়ের সঙ্গে দেখা করতে যেতে চায়, কিন্তু মেয়েটি তাকে বাধা দেয়। তখন সে বলে, ডাক্তার বলেছে তাকে নাকি আমার রক্ত দিলে সে বাঁচবে, দয়া করে আমাকে ভেতরে যেতে দিন। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।